আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রকিবুর রহমান আপনাদের সাথে আছি এবং আমরা আজকে যে জিনিসটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গত কিছুদিন থেকে আমরা খেয়াল করছি যে বাজার দাঁড়াতে পারছে না। কোনো সময় টার্নওভার একটি জায়গায় গিয়ে থমকে যাচ্ছে, আবার পরবর্তীতে কমে যাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডেক্সও অনেক বেশি সকালে একটু ভালো হলো, দুপুরে বা বিকেলের দিকে এটা নিচের দিকে চলে যাচ্ছে এবং বাজারে যে একটা পার্টিসিপেশন সেটাও কেন জানি একটা অবস্থার মধ্যে পড়ে আছে। এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আসলে বাজারকে কীভাবে স্টেবিলাইজ করা যায়, কীভাবে গতিশীল করা যায়। এবং আমরা মনে করি যে পুঁজি বাজারকে একটি শক্তিশালী অবস্থানের উপর দাঁড় করাতে হবে, পুঁজি বাজারের মধ্যে একটা সমন্বয় করতে হবে, সব সমন্বয় করে পুঁজি বাজারকে স্টেবিলাইজ করতে হবে। তো আজকে আমাদের সাথে তিনজন অতিথি এই বিষয়ে আলোচনায় আমার সাথে যোগ দিবেন। আমি প্রথমে অতিথিদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন জনাব শাকিল চৌধুরী, প্রেসিডেন্ট সেন্টার ফর এনআরবি। আর তার ডান পাশে আছেন মোহাম্মদ আলী, সিও, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এবং আমার পাশে আছেন এ কাদের চৌধুরী, এমডি, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমি স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে। ধন্যবাদ। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আমি বলতে চাই সেটা হলো, গত কয়েকদিন ধরে আমরা খেয়াল করছি যে বাজার একটু ভালো হলে আবার বাজারটা পড়ে যায়। মানে এটা আলী, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই, কারণ একটা ব্রোকার হাউস আপনি পরিচালনা করেন এবং আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে। কেন, কি ব্যাপার, এটা একেবারেই দাঁড়াতে পারছে না কেন? ভাই ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যারা বাজারে কাজ করি বা ব্রোকার হাউসগুলো রিপ্রেজেন্ট করি, আমরা কাস্টমারের বিহেভিয়ারটা খুব ক্লোজলি দেখতে পারি। আমরা যেটা দেখেছি আসলে এই বাজার যখন একটু ওঠে, যাদের কিছু প্রফিট থাকে তারা স্কোয়ার আপ করে এবং টাকাটা নিয়ে বসে থাকে, যদি আবার নিচে কেনা যায়। এটা হচ্ছে বাজারের একটু অস্থিরতার সময়গুলো সাধারণত এটা দেখা যায়, সে বিনিয়োগকারীদের প্যাটার্ন। আর সেকেন্ড বিষয়টা যেটা দেখলাম, যখন বাজার একটু নিচের দিকে যায়, আমাদের যে বিনিয়োগকারী যারা আছে ওনারা কিছু শেখেই থাকেন, ওনারা ফার্দার ইনভেস্টমেন্ট করতে চায় না, ভাবে যে আরও একটু যদি নিচে যায় আরও একটু নিচে হয়তো কিনতে পারবো। এখানে আরেকটা পয়েন্ট কাজ করে। আরেকটা বিষয় আছে, যারা ইনস্টিটিউশন আছি, যেহেতু আমাদের ক্যাপ করা আছে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী, আমরা আসলে ফার্দার কোনো ইনভেস্টমেন্ট করতে পারতেছি না। কিন্তু উই আর হোপফুল যে এই বছর যে ব্যাংকগুলো যখন এজিএম করবে, তাদের ব্যালেন্স শিট অ্যাপ্রুভ হবে, তাহলে আমাদের হয়তো কিছু রুম আসবে, হয়তো তখন আমরা বিনিয়োগ করতে পারবো বা আমাদের যেখানে লুজিং আছে সেটাকে আমরা অ্যাভারেজ করতে পারবো। তো বাজারের ফান্ড ফ্লোটা, যদিও অর্থনীতিতে অ্যাভেলেবেল ফান্ড ফ্লো আছে, আপনার এফডিআর রেট হচ্ছে 5 to 6%, ফরেন ব্যাঙ্কগুলোতে আরও কম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যারা আছি আমাদেরগুলো 5 to 6%, এবং কল মানি রেট হচ্ছে অ্যারাউন্ড 3%। তো বাজারে যদি লিকুইডিটি আছে, কিন্তু এই লিকুইডিটিটা এখানে আসতেছে না ডিউ টু মার্কেট প্যাটার্নের কারণেই অনেকেই ভরসা পাচ্ছে না যদি আমি লস করি। তো এটা একটু সময়ের ব্যাপার, সময় উইল অ্যাডজাস্ট দ্য থিংস। জি কাদের ভাই, আমি আপনার কাছে আসতে চাই। দীর্ঘদিন ধরে আপনি এই বাজারে আছেন, আপনি একটি ব্রোকার হাউস পরিচালনা করেন এবং দীর্ঘদিন ধরে আপনি আছেন। আসলে মূল সমস্যাটা কোথায়? এই যে আলী একটা কথা বললো যে এখন দেখা যাচ্ছে যে আসলে একটু প্রফিট করলে শেয়ার বিক্রি করে দেয়। মনে করেন 1 টাকা 2 টাকা প্রফিট হয়েছে, শেয়ারটা বিক্রি করে দেয়। এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে ইনস্টিটিউশনও এই কাজটা করছেন এবং মার্চেন্ট ব্যাংকও এই কাজটা করছেন, যে বলা হচ্ছে যে সবাই এই কাজটা করে তাদের টার্নওভার বাড়াই ওইখান থেকে তারা বেতন ভাতা জোগাড় করছেন। তো এটাই যদি চিত্র হয়ে থাকে তাহলে কীভাবে বাজারকে স্টেবিলাইজ করা যাবে? থ্যাংক ইউ হোয়াট ইজ ইউর সাজেশন? শোনেন, এটা তো আনন্যাচারাল না, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ আগে তো নিজের সংসারটা চালানোর খরচ জোগাড় করতে হবে, তারপরে অন্য কাজ। তো এখন ধরেন যারা মার্কেটে আসে আমাদের লোকজনের মধ্যে, ধরেন ম্যাক্সিমাম কিন্তু এখনকার যে ইনভেস্টার যারা আছে এটা হলো রিটেল ইনভেস্টার্স। ইনভেস্টমেন্ট সংখ্যা কিন্তু কম, এবং যারা আছে ইনভেস্টার্স তাদের কিন্তু ক্যাপাসিটি এখন কিন্তু প্রায় 90% নাই, বুঝছেন না? মানে অলরেডি তারা ওই যে আগের লোনগুলো দিয়েছিল ওগুলোতে তারা ওখান থেকে তারা লোন কমিয়ে আনতে পারতেছে না। আপনার আপনি নেগেটিভ ইকুইটির কথা বলছেন। ইকুইটি, হ্যাঁ অফকোর্স, মার্কেট বড় সমস্যা তো এটা। এটাকে আমরা যতদিন পরে অ্যাড্রেস করতে না পারবো মার্কেটে, এই সমস্যাটা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভবপর হবে বলে আমার মনে হয় না। আমি ব্যক্তিগত মনে পারি যে এটা একটা ক্যান্সার হয়ে গেছে মার্কেটের জন্য, এবং এই ক্যান্সারের ট্রিটমেন্টটা কিন্তু করা দরকার আছে। আমি একটা জিনিস অনেক দিন ধরে চিন্তা করছি, সেটা হচ্ছে বিদেশে এটা আছে কিন্তু, বিশেষ করে মার্চেন্ট ব্যাংকস আর অ্যালাউড টু টেক ডিপোজিটস ফ্রম দ্য পাবলিক।
আমাদের এখানে যে মার্চেন্ট ব্যাংক যেগুলো আছে দে আর মোস্টলি ধরো যারা মার্কেটে একটু আপনার একটু প্রমিনেন্ট প্লেয়ার্স মার্কেটে যারা ছিল, তো এরা কিন্তু দে আর সাবসিডিয়ারি কোম্পানিজ, মাদার কোম্পানি কিন্তু ব্যাংক। ইন্ডিপেন্ডেন্ট ব্রোকার মার্চেন্ট যেগুলো আছে এরা কিন্তু খুব একটা রোল এদের কিন্তু নাই, বিকজ তাদের কাছে টাকা নাই, তাদের কাছে ডিপোজিট ছিল না, বাকি লেন নিয়ে টাকা পয়সা তারা ই করতে পারে নাই। সো যারা করেছে এরা কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি। তো সাবসিডিয়ারি কোম্পানি হওয়াতে কিন্তু তাদের ফান্ডের তখন ইনিশিয়াল সমস্যা হয়নি, বিকজ মাদার কোম্পানি পাম্প দিয়ে মানি টু দেম। কিন্তু পরে 2011 এসে যখন এরা মার্কেটে বড়োভাবে আপনার ইনজেক্ট করে ফেললো ফান্ড, এবং আনফর্চুনেটলি মার্কেট বাস্ট করলো, তখন এটার সাথে কিন্তু ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, তারপরে ব্রোকারেজ হাউসেস, পার্টি সবাই কিন্তু এখানে আটকা পড়ে গেল। ওই যে আটকা পড়লো আজকে ধরুন 5-6 বছর ধরে, এটার উপরে আবার যেগুলো লোন দিল, এটার ইন্টারেস্ট অ্যাপ্লাই হলো, ইন্টারেস্ট হওয়াতে গিয়ে কিন্তু এখন লোনের আমাদের ডাবল হয়ে গেছে, মোর দেন ডাবল হয়ে গেছে। এখন এই জায়গার থেকে কিন্তু আমাদেরকে মুক্তি পেতে হবে। আমি একটা জিনিস অনেক ধরে চিন্তা করছি, এটা হচ্ছে যে মার্চেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু বিদেশে দে আর অ্যালাউড টু টেক টার্ম ডিপোজিট ফর দ্য পাবলিক, বুঝছেন? আপনি বলছেন মার্চেন্ট ব্যাংকগুলিকে অ্যালাউ করা উচিত যে টার্ম ডিপোজিট? না, এখন কথা হচ্ছে এখানে যে তাদেরকে অ্যালাউ করা উচিত, বাট টু হোয়াট এক্সটেন্ট, নট ইন এন ভেরি আনলিমিটেড ওয়ে। একটা লিমিটেড, একটা লিমিট, এর মধ্যে একটা পুলিশ ফ্রেমার করতে হবে যে তারা কীভাবে নেবে। মনে করেন পেইড অফ ক্যাপিটাল আছে, তার মেবি ডাবল, মেবি ট্রিপল বা 4 গুণ হতে পারে। এটা পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে এটা যদি ফিক্স আপ করা যায় এত টাকার উপর তারা নিতে পারবে না বা এত টাকা নিতে পারবে, তাইলে হবে কি, এখন যে মার্চেন্ট ব্যাঙ্কগুলো টোটালি টাইড আপ হয়ে গেছে, স্টাক, লুপ নড়াচড়া করতে পারছে না। তো এই টাকাগুলো, এই ডিপোজিটগুলো নিয়ে তারা তখন করবে কি, যেসব মনে করেন মাদার ব্যাংক বা অন্য ইনস্টিটিউশন থেকে লোনটা যেটা নিয়েছে, ওখান থেকে তারা কিছু এই টাকাটা নিয়ে কিছু পরিশোধ করবে। পরিশোধ করলে তার মুভমেন্টও হবে, ওই লোনটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, কমে আস্তে আস্তে কমে যাবে, এবং এই যে মোবিলিটিটা বাড়বে এটার কিন্তু ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটে অবশ্যই কিন্তু আসবে। প্রশ্ন হলো এখানে যে এখন ডিপোজিট নেওয়ার যে ক্ষমতা, এটা কার? ডিপোজিট নেওয়ার একমাত্র ক্ষমতা কিন্তু বাংলাদেশ ব্যাংকের পারমিশন, বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক এখন এই জন্য এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক এন্ড সিকিউরিটি কমিশন, দে শুড সিট টুগেদার, এবং এটা নিয়ে তাদের মধ্যে যৌথ একটা বৈঠক করে। আপনাকে একটু বলেন, একটু ব্যাকগ্রাউন্ড আছে এখানে। বাংলাদেশে যখন লিজিং কোম্পানিগুলো আসলো, আগে কিন্তু লিজিং কোম্পানি ছিল না, আসছে 1986-এ। এর আগে আইপিডিসি প্রথমে আসলো, আইপিডিসি পরে আপনার আইডিএলসি, ইউনাইটেড লিজিং আসলো। তো এরা কিন্তু দে ওয়ার নন ডিপোজিট টেকিং আপনার লিজিং কোম্পানিজ। 1993-তে ব্যাংক মানে এনবিএফআই অ্যাক্ট যখন করা হলো, ওই অ্যাক্টে কিন্তু এটা অ্যালাউ করা হলো যে এনবিএফআই উইল বি অ্যালাউড টু টেক টার্ম ডিপোজিটস, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টার্ম ডিপোজিটটা অ্যালাউ করা হলো কিন্তু আইন করে। আমি লিজিংয়ে আসলাম 95 ব্যাংক থেকে ছেড়ে। তো আমি এসে দেখলাম যে ব্যাংকের থেকে লোন নেওয়া এটা তো একটা মানে এরিয়া কাজ, এটা একটা ডিফিকাল্ট জব, এবং কেবল ব্যাংকের লোনের আমি ডিপেন্ডেন্ট থাকবো এটা হয় না। সো আই স্টার্টেড টেকিং টার্ম ডিপোজিটস ফ্রম দ্য পাবলিক উইথ দি পারমিশন অফ বাংলাদেশ ব্যাংক। ওখানে বাংলাদেশ আমি আলাপ করে আমি করেছি। বাংলাদেশ ব্যাংক আমি বললাম যে দেখেন এটা তো হয় না, এরকম করে কোনো ইনস্টিটিউট ডেভেলপ করে গ্রো করতে পারবে না। আপনারা ডিপোজিট নেওয়ার জন্য আমাদেরকে এখানে আইনে আছে, সুতরাং অ্যালাউ আস টু টেক ডিপোজিটস। পরে বাংলাদেশ এগ্রি করলো আমার ইয়েতে, এবং আই ওয়াজ দি ফিনিক্স লিজিং ওয়াজ দি ফার্স্ট লিজিং কোম্পানি টু ইন্ট্রোডিউস টার্ম ডিপোজিট স্কিম। এরপরে কিন্তু আদার কোম্পানিগুলো আসছে, এবং ইউ ক্যান বিলিভ যে এখন লিজিং কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের কিন্তু 70% ইজ ফ্রম দ্য টার্ম ডিপোজিট। আচ্ছা, ব্যাংকের থেকে তাদের লোন কিন্তু এখন কমে গেছে। যে আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, ততক্ষণ আমরা একজন বিনিয়োগকারী একটা প্রশ্ন করতে চাচ্ছেন। জনাব বিনিয়োগকারী, যে আপনার নামটি বলে প্রশ্নটি করুন কাইন্ডলি। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন চিটাগাং থেকে বলছিলাম। জি, রকিবুর রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনি একজন আমাদের পছন্দের ব্যক্তি। আমি জানতে চাচ্ছিলাম যে ইদানিং আমরা দেখলাম যে কোনো শেয়ার 10% বাড়লে অথবা 15% বাড়লে ডিএসসি থেকে বিভিন্ন কোয়ারিতে কে কিনছে, কেন কিনছে, এইটা কি? কোন শেয়ার যখন 20% পড়ে যায় অথবা 50% পড়ে যায় তখন কোয়ারি হয় না, যখন
15% বাড়ে তখন কোয়ারি হয়, তো এটা কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না? এটা থেকে কি উত্তরণের কোনো পথ জি নাই? জি আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। জি জনাব শাকিল চৌধুরী, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে ভাই বলছেন যে যখন শেয়ার 10% 15% বাড়ে তখনই ডিএসসি থেকে একটা ইনকোয়ারি দেওয়া হয় যে কেন শেয়ারটার দাম বাড়ছে, কিন্তু শেয়ার যখন আবার একবার কমে যায় তখন কোনো ইনকোয়ারি দেওয়া হয় না। এই প্রশ্নটা কি উত্তর হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক স্বাভাবিকভাবেই তার শেয়ারের দামটা যখন বাড়ে তিনি চান আরও বাড়ুক, এবং রেগুলেটরের দায়িত্ব হচ্ছে যে সেখানে কোনো অস্বচ্ছতা আছে কিনা সেটা দেখা। এখন প্রশ্ন হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনি কোন দৃষ্টিভঙ্গিতে এটা কামান দাগাবেন, নাকি আপনি আপনার মতো করে খোঁজখবর নেবেন, অথবা পাবলিক নুইসেন্স ক্রিয়েট করবেন? প্রুডেন্ট ম্যানেজমেন্ট যখন থাকে যে কোনো প্রতিষ্ঠানে, এটা পাবলিক হোক, প্রাইভেট হোক, পার্সোনাল হোক, প্রুডেন্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে নীরবে খোঁজখবর নেওয়া। রাষ্ট্রগুলো, সরকার, আন্তর্জাতিক সব বিভিন্ন রকমের সংস্থাগুলো আছে, তারা নীরবে খোঁজখবর রাখে, তাদের একটা সার্ভিলেন্স নিজস্ব আছে। এটা বাজারে একেবারে ফলাও করে দিয়ে বা কোনো বিষয়ে যখন আমি খোঁজখবর নিতে যাব তার জন্য একেবারে কামান দাগানোর মতো পরিস্থিতি কোনো কারণ নেই। আমি আমার মতো করে আমার যে প্রুডেন্স আছে, আমার যে মেকানিজম আছে, আমার যে ডিজিটাইজেশনের যে ফ্যাসিলিটিসগুলো আমার কাছে অ্যাভেইলেবল আছে, প্রত্যেক দিনের ট্রানজ্যাকশন ফ্যাসিলিটিস আছে, এগুলোকে ইউটিলাইজ করে আমার প্রুডেন্স দিয়ে, আমার টেকনিক্যাল নোহাউ যেগুলো আছে, আমার নলেজ দিয়ে, সবগুলো দিয়ে আমার একটা অ্যাসেসমেন্ট বের করে আমার বলা উচিত যে আপনার এখানে এইটা হচ্ছে, এটা মনে হয় ঠিক হচ্ছে না, আপনি এই ব্যাপারটাতে কী বলেন। মার্কেটে দাম বেড়ে যাচ্ছে কেন প্রত্যেক দিন যদি চিঠি দেন আপনি, তাহলে এটা কিন্তু কোনো কাজ নয়। এটা কাজ হলো কি, তখন একজনের দোষ আপনি আরেকজনের উপরে চাপাই দিচ্ছেন যে আপনি প্রুফ করেন আপনি সৎ, আপনি বুঝতে পারছেন না আমি সৎ কি অসৎ। এই জায়গাগুলোতে হয় কি, আর এই মার্কেটটা হচ্ছে বিশেষ করে ক্যাপিটাল মার্কেট ইজ সেনসিটিভ প্লেস, ভেরি সেনসিটিভ। এই কারণে যে ছোট বিনিয়োগকারীরা যারা আসে তাদের কোনো ট্যালেন্ট এই বিষয়ের মধ্যে নেই। তারা মনে করে যে আচ্ছা যাই, যদি সুযোগ সুবিধা মতো কিছু পাই, কিছু না। কিন্তু বেশিরভাগ মানুষই পাখা পুড়িয়েছে এখানে এসে। 2010 পরবর্তী সময়ে যেটি হয়েছে, 96-এর ঘটনা যদি আপনি বলেন, সেটা ছিল ছোট আকারের, কিন্তু 2010-এর মেসিভ একটা অ্যাটাক হয়েছে বাজারের উপরে, যেখান থেকে দাঁড়াতে গিয়ে কষ্ট হচ্ছে। এই দায় কিন্তু মার্কেট প্লেয়ার, স্টক এক্সচেঞ্জের দায় আমি বলবো, এর পুরোপুরি দায়ের বেশিরভাগ হচ্ছে রেগুলেটরসদের। তারা কি দেখেন নাই কেন? বেশিরভাগ কিন্তু মার্কেটে আজকে আপনি দেখেন যে প্রাইসগুলো দেখেন আন্ডার প্রাইস হয়ে গেছে। আপনি আইপিও ছেড়েছেন যে প্রাইসে, তার নিচে চলে আসছে। বাইব্যাক প্রসেস এখানে না থাকার কারণে প্রত্যেকেই অ্যাডভান্টেজ নিয়েছে। আপনি 10 টাকা শেয়ার বিক্রি করেছেন, আপনি 10 টাকা নিয়ে গেছেন, এখন এই শেয়ারের দাম বাজারে আছে 6 টাকা। আমার রেগুলেটর তাকে বলছে না যে তোমার শেয়ারের দাম 10 টাকা, শেয়ার 6 টাকা হয়েছে, ফেস ভ্যালুর নিচে চলে গেছে, তুমি বাইব্যাক করো না কেন? এই কথা বলবার বিধি নাই। আইনটা তো এখনো পর্যন্ত হয়নি। আমি বলছি যে সেই জায়গাটাতে আমি যে বলছি, এটা আমি এক্সপার্ট ওপিনিয়ন বলছি না, বাট আমি কমন সেন্সে বলছি যে এই চিন্তা থাকা উচিত। প্রতিবেশী দেশ ভারতে, আপনার নলেজে আছে, প্রতিবেশীদের ভারতে বাইব্যাকের প্রসেস ছিল, তারা গেইন করেছে, বাইব্যাক প্রসেস দিয়ে অনেক কিছু তারা রিকভারি আছে, এখন সেই এক্সপার্টিসটা ইউজ করতে হবে। এবং আমি আপনার এখানে বিভিন্ন জায়গায় আমি কথাটা বলি যে আমার কিন্তু সাবজেক্ট ম্যাটার যারা, আমি যাদেরকে নিয়ে বেশি কাজ করি, আমি ধরেন দেশের ট্রেড ইন্ডাস্ট্রি নিয়ে কাজের মধ্যে কিছুটা আছি, বাট মূলত আমি কাজ করি প্রবাসী যারা বিনিয়োগ করেন এই দেশে। ওদের কিন্তু জায়গা হচ্ছে এইখানে ক্যাপিটাল মার্কেট, জায়গা হচ্ছে রিয়েল এস্টেট। সেফলি একটা জায়গায় ইনভেস্ট করবে, তার জায়গা, তার জিনিসটা, তার সম্পদটা তার নামে থাকবে। আমি ওকে ওয়েলকাম করব কোথায়? আপনি যদি এই ঘরটা যদি গোছানো না থাকে, ঘরটা যদি সাজানো না থাকে। আপনার মনে আছে আমরা বহুদিন এই মার্কেটিং করে কিন্তু ক্যাপিটাল মার্কেট এই জায়গায় এনেছি। ক্যাপিটাল মার্কেট কিন্তু 300-1000 কোটি টাকার মার্কেট ছিল না। এটা কিন্তু আমরা মার্কেটিং করেছি, আমরা প্রমোশন করেছি, মানুষকে ওয়েলকাম করেছি। আজকে যারা এখানে মার্কেটে আছে তাদের ম্যাক্সিমাম, আপনি ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হোক আর আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর হোক, প্রত্যেকের কিন্তু মাইনাস ইকুইটি হয়ে গেছে, যে কারণে মার্কেট অ্যাক্টিভ হচ্ছে না। আর যখনই সুযোগ পাচ্ছে সে মার্কেট থেকে তার টাকাটা তুলে নেওয়ার চেষ্টা করছে। মার্কেটের উপরে তার একটা আস্থার জায়গাটা কমে গেছে। এর কারণ হচ্ছে যিনি এই মার্কেটের দেখভাল করছেন, অভিভাবকত্বে যারা আছে, তারা যদি মার্কেটকে যদি প্রমোট করতে না পারেন, তাহলে আপনি বাইরের লোক আসবে না। যে শাকিল চৌধুরী, আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, অনেকে বলে সমন্বয়হীনতা, যে একটা বড় সমন্বয়, একটা মার্কেটকে, বাজারকে স্টেবিলাইজ করার জন্য যে সমন্বয়, বিশেষ করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, আরও রেগুলেটরি অথরিটি যারা আছে, তাদের মধ্যে যে একটা সমন্বয়, এটা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। যে না সমন্বয়, আমি আপনার একটা উদাহরণ দিই। বাজারকে যদি স্টেবিলাইজ করতে চান, প্রথমে আপনি সমন্বয়ের কথা তো বলছেন, কিন্তু পলিসিতে, মার্কেটের যে রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিসেও কিন্তু এই যে আপনি দেখেন এক্সপোজারের লিমিটটা একটা অ্যাডজাস্টমেন্ট করা হোক বাংলাদেশে, আপনি সেই সেমিনারে ছিলেন, আমরা কথাবার্তা বলেছি, একটা এক্সপোজারের লিমিট একটা অ্যাডজাস্টমেন্টের হয়েছে। আপনার এই যে রিয়েল এস্টেট
সেক্টরে আগে ইনভেস্টমেন্ট করতে গেলে বিদেশিরা করতে পারতো না, 50% লোন দিয়ে সেখানে একটা স্কোপ করা হয়েছে, তার মানে ওই কোম্পানিগুলো মার্কেটে অ্যাক্টিভ হওয়ার সুযোগ হলো। এখন যারা প্লেয়ার আছেন, যারা লিডার্স আছেন, যারা এগুলোকে কাজ করবেন, রোল রেগুলেটর সাইডে রোল এবং এক্সিকিউশন সাইডে রোল, দুটো জায়গায় স্টক এক্সচেঞ্জগুলো, দুটো স্টক এক্সচেঞ্জ আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে। বাংলাদেশ ব্যাংক কী করছে? বাংলাদেশ ব্যাংকগুলো কি ব্যাংকের প্রমোশন করে বেড়াচ্ছে না ওয়ার্ল্ড ওয়াইড? আমরা তো সবসময় বাংলাদেশ ব্যাংকে আমাদের পাশে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং অর্গানাইজেশনগুলোকে স্ট্রেংথেনিং করার জন্য। আমরা ফাটকা এসছি, আমেরিকা থেকে এফএস এর কন্ট্রোল আছে, এগুলোর উপরে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এখন সিকিউরিটিজের বিষয়গুলোর দায় দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। সেখানে তারা মোরলেস তারা একটা কমিশন, তাদেরকেও কিন্তু তাদের মার্কেটিং করতে হবে। আপনি যদি একটা উদাহরণ আমি দিই আপনাকে, পরিষ্কার হবে জিনিসটা। বাংলাদেশে যখন পরিকল্পনায় যে জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা চাপ আসলো, ব্যাপকভাবে এটার উপরে কাজ হলো এবং সেটা কিন্তু সফল হয়ে গেল। সফল হওয়ার পরে কিন্তু এটার মধ্যে আলস্য এসে গেল। আপনি এখন কি দেখছেন? এই যে আবার জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, যে ছেড়ে দিয়েছেন মার্কেট 2010-এ ক্রাশ করেছে বা কমে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, আবার তো উঠতে হবে। উঠার জন্যও কিন্তু আপনাকে নতুন মানুষকে ওয়েলকাম করতে হবে, পাশে অতীতের যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলোকে সংশোধন করে নিয়ে সামনে যাদেরকে আমরা নিয়ে আসব, এই পিছনের ত্রুটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদেরকে সহায়তা করতে হবে। এই জায়গাটাতে আমি বলি মার্কেটিংটা আরও দরকার আছে, মানুষকে ওয়েলকাম আমি করতে হবে। জনাব শাকিল চৌধুরী, জনাব আলী আপনার কাছে ফিরে আসতে চাই। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রিসেন্টলি কতগুলি সিদ্ধান্ত নিয়েছে গত 3-4 মাসে, যেগুলি অত্যন্ত যুগান্তকারী। বিশেষ করে আপনার ইয়ের ক্ষেত্রে, আপনার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে, যেগুলি ক্লোজ এন্ড যে মিউচুয়াল ফান্ড, এগুলি আপনাকে ক্যাশ করতেই হবে, লিকুইডেশন করতেই হবে বাধ্যতামূলক, এবং সেখানে কোর্টও ওনারা জিতে আসেন এবং একটার পর একটা হচ্ছে। এবং আইপিওর ক্ষেত্রে অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। প্লাস লেটেস্ট যেগুলি করেছেন, যে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যে স্টিয়ারিং কমিটিগুলি করেছে বিভিন্ন টেকনোলজি বিনিয়োগকারীদের ব্যাপারে, এগুলি অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত। তো আমি মনে করি এই এতগুলি সিদ্ধান্ত নেওয়ার পরে এবং আরও কিছু পার্টিসিপেশন, আমার কেন জানি মনে হয় যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট অথবা মিউচুয়াল ফান্ডগুলি অথবা পোর্টফোলিওগুলি ঠিকমতো কাজ করতে পারছে না, যেটা বাজারকে স্টেবিলাইজ করতে পারছে না আমার মনে হয়। রকিব ভাই, আপনি শাকিল সাহেব খুব ভালো বলেছেন। আসলে আমাদেরকে প্রথম একটা জিনিস আসতে হবে, রেগুলেশন আগে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ইয়েস, এটা হচ্ছে অর্থনীতির প্রাইস ফিক্সেশনের একটা বিশাল ব্যাপার। আর যেই জিনিসটা সাপ্লাই আসতেছে তার কোয়ালিটি কি, ডিউরেবিলিটি কি, কোয়ান্টিটি কি, এবং কোম্পানিগুলোর বিজনেস কন্টিনিউটি প্ল্যান কি, এই জায়গাটা আসতে হবে। হ্যাঁ, দিস ইজ এ গুড ডিসিশন যে অ্যাটলিস্ট মিউচুয়াল ফান্ডগুলো সারা বছরই চিন্তা করতো যে আমি বোনাস দিব, ফান্ড ম্যানেজমেন্ট করব। এখানে একটা সময়ের পরে যে ন্যাবটা থাকবে, এটা যারা মিউচুয়াল ফান্ডের হোল্ডার তারা পাবে। তাহলে বাজারে একটা আস্থা আসবে যে আমি একসময় 10 টাকার মিউচুয়াল ফান্ড কিনেছি, 10 বছর ধরে ডিভিডেন্ড পেয়েছি, এখন ন্যাব যেটা আছে এটা আমি পেয়েছি। মানে এটাও তো তোমাকে ম্যানেজমেন্টে একটা ট্রান্সপারেন্সি আসবে অ্যাটলিস্ট, এটা একটা ব্যাপার। সেকেন্ড যে বিষয়গুলো আমরা উঠেছিলাম বারবারই, সিকিউরিটি এক্সচেঞ্জ অনেকখানি অ্যাডজাস্টমেন্ট করেছে যে একটা কোম্পানি বাজারে আসতেছে, তার কি টাকা লাগবে এটা কিন্তু সে দিচ্ছে, যে আমার সোর্স অফ ফান্ড কত, ইউটিলাইজেশন অফ প্রসিড কত, দেওয়ার পরে 1 বছর সে ব্যবসা করলো, সে এসে ব্যাংক লোনও পেমেন্ট করে দিল, ব্যাংকের জন্য সে ইন্টারেস্টের নগদ দিচ্ছে, এসে বাজারে এসে বোনাস দিচ্ছে। বোনাস দিয়ে কি করতেছে, তার আত্মীয় স্বজন বিভিন্ন বেনামে শেয়ার নিচ্ছে প্লেসমেন্টে, সেই বোনাসটা বিক্রি করতেছে, স্পন্সাররা বিক্রি করতেছে, বাজারে শেয়ার লিকুইডিটি বাড়াই ফেলতেছে। এবং তাদের যখন বিক্রির সময় হয় তখন ফার্স্ট কোয়ার্টার আর্নিং ভালো, ডিভিডেন্ড ভালো দিয়ে দিচ্ছে। ঠিক সেকেন্ড কোয়ার্টারে আসলে কি হয়, আর্নিংটা অ্যাডজাস্ট করে দেয়, কারণ আসলে ফার্স্ট কোয়ার্টারে তার এই আর্নিং ছিল না। তাহলে আমাদের যারা বিনিয়োগকারী, উনি যে বিষয়টা আসলো যে ওনারা এত প্রুডেন্টলি দেখেন, এত ট্যালেন্সি বা এই ধরনের লিটারেসিতে ওরা স্মার্ট হয়নি, তখন কি হচ্ছে, ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারে আমাদের যে স্টাডি, বাজারে গ্যামলার বলেন যাই বলেন, সবচেয়ে বেশি টাকা নিয়ে গেছে ইস্যুয়াররা। অনেক ইস্যুয়ার বাজারে এসেছেন শুধু শেয়ার ব্যবসা করার জন্য। এই জায়গাটা এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ, হ্যাঁ আমি একটু আসি, সিকিউরিটি এক্সচেঞ্জ এখন অনেকগুলা রেগুলেশন নিয়েছে যে লোন পেমেন্ট করতে পারবে না, তুমি বোনাস দিলে বোনাস বিক্রি করতে পারবে না, ইট হ্যাজ টু বি মানে আন্ডার লক। জি, আন্ডার লক। এবং এই অংশগুলা এখন আরেকটা বিষয় আমরা যেটা বারবার বলতেছি যে আরও প্রফিসিয়েন্সি বাড়াইতে হবে, যে আসলে বেনামে কিছু করতেছে না, অন্য নামে কিছু করতেছে কিনা। আর আরেকটা বিষয় নিয়ে আসতে হবে আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই যেরকম আসতেছে, বাজার শেয়ারের ডিমান্ড বাড়ানোর জন্য মার্কেটিং, নতুন নতুন বিনিয়োগকারী এবং নতুন নতুন ইনস্টিটিউশনগুলো কীভাবে স্পেস পায় ফার্দার বিনিয়োগ করার জন্য। আমি আপনার কাছে আবার আসবো জনাব চৌধুরী, আমাদের জনাব কাদের ভাই, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আমাদের আলী একটা কথা বলতেছিল যে অনেক সময় ব্যালেন্স শিটের মধ্যে যখন হয়তো কারো শেয়ার বিক্রির প্রয়োজন হয় স্পন্সার, তখন সে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ভালো দেখায় এবং শেয়ার বিক্রি কমপ্লিট হয়ে গেলে পরে সেটা রেজাল্ট পাওয়া যায় না। তো এটার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট
অলরেডি পার্লামেন্টে পাস হয়েছে, কিন্তু এটা এখনো কার্যকরী হয় না, যেটা আমাদের সবাই দাবি ছিল যে দ্যাট শুড বি ভেরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ব্যালেন্স শিটের জন্য এবং জবাবদিহিতা করার জন্য এটা খুব প্রয়োজন। তো আপনি কি মনে করেন যে এটার এটা ইমিডিয়েট এটাকে কার্যকরী করা উচিত? অ্যাটলিস্ট একটা ভালো রকিব ভাই, আপনাকে একটা কথা বলি আমি, বেড়ায় যদি ধান ক্ষেত খাইতে থাকে তাহলে করার কিছু থাকে না। আমরা এটা নিয়ে ভেড়া ধান খেতে তাহলে ভেড়া কিন্তু বেঁধে রাখতে হবে। হ্যাঁ, বেঁধে রাখতে ভেড়া হবে, কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, definitely. তাকে তো ছেড়ে দেওয়া যাবে না ধান এবং খেতে। বাঁধার জন্য সে ভালো শক্ত রশিও দরকার, খুঁটিও দরকার, খুঁটি যাতে দরকার। যেতে না পারে, যে ছুটি যাতে না পারে। তো এখন কথা হচ্ছে এখানে এগুলো আমরা অনেক বলেছি এগুলো নিয়ে, এবং মানে একদিকে আমার কিছু ভালো লাগছে, আমার যে বইটা ওই যে পুঁজিবাজার বিপর্যয়, ওই বইতে আমার একটা স্পেসিফিক সাজেশন ছিল যে পুঁজিবাজারের যারা অডিট করবে, অডিটাররা, দেয়ার শুড প্যানেল অফ অডিটার্স, এবং এর মধ্যে থেকে মানে অডিটারদের একটা প্যানেল হবে এবং এরাই পুঁজিবাজারের যেসব আপনার কোম্পানিগুলো আছে এরা অডিটিংয়ের কাজটা এরাই করবে। লাস্টলি সিকিউরিটিজ কমিশন কিন্তু এটা করেছেন, অনেক কিছু করেছেন, 20 লিস্টেড কোম্পানিকে তারা করেছে, তারা যারাই শুধু এলিজিবল করেছে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এখন থেকে যেভাবে এদের উপরে যে চাপটা আছে এবং যে পিনাল অ্যাকশন যেগুলো নেওয়া হয়েছে এটা ওভার টাইম কিন্তু এটা ইমপ্রুভ করে যাবে। আমার তো মনে হয় অনেক আগে হয় নাই এবং এর প্যানেল অফ লয়ার্স আপনার এখন ফার্মসও করা হয়, এখন করা হয়েছে। আমি এই ব্যাপারে আশাবাদী যে এটা আস্তে আস্তে মানে আমরা ইনশাআল্লাহ এটা একটা ভালো রেজাল্ট এটা ইমপ্রুভ করবে ডেফিনেটলি। এখন হাত দেওয়া হয়েছে এটার উপরে, এবং পাবলিক ক্রিটিসিজম, সিভিল সোসাইটি থেকে এদের উপরে ক্রিটিসিজম হচ্ছে যে তারা ব্যবসা করতে গেলে তাদের নামগুলো যদি পেপারে আপনার আসে, ইলেকট্রিসিটি আসে, এটা তো কারোর ইজ্জত বাড়বে না কমবে ছাড়া। তো সুতরাং আমি মনে করি যেটা হবে। আমি যে কথাটা শুরু করেছিলাম সেখানে একটু যেতে চাই, এই যে ডিপোজিট টেকিংয়ের যে সিচুয়েশনটা, এখানে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংক আর সিকিউরিটি কমিশন দে শুড সিট টুগেদার। যে আমরা এখানে তো যে লিজিং কোম্পানি বাংলাদেশ যখন আসলো, ডিপোজিটের ছিল না, অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্স হিসাবে কিন্তু এখন লিজিং কোম্পানি কিন্তু বেশ এস্টাবলিশড। They are acting as an alternative source of করতে চাই। আপনি খালি রেগুলেটরকে বলতে চাচ্ছেন কেন? হোয়াই নট দি স্টেক হোল্ডার্স? আপনি বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বসুক, মার্চেন্ট ব্যাংকের অথরিটিস গুলো বসুক, এই আমব্রেলা অর্গানাইজেশন থেকে রিপ্রেজেন্টেশন নিয়ে বসে। না, এখন কথা হচ্ছে যে প্রত্যেকের কথা শুনে আপনার ভিউ এখানে আরেকটা জিনিস আপনি যেটা বলছেন, আমি কথাটা আনলাম আজকে, যে এখানে কিন্তু দেখেন আমি বলি ক্ষতির কিছু নাই, রিস্কের তেমন কিছু নাই। জনাব কাদের চৌধুরী, যে কথাটা আপনি বলতেছিলেন, আমি মনে হয় একটু সংক্ষেপে যদি আপনি একটু বলেন যে আপনি যেটা বলছিলেন যে লিজিং কোম্পানির মতো মার্চেন্ট ব্যাংকগুলিকে তার পেড অ্যাপ ক্যাপিটালের 1 গুণ বেশি 100 কোটি টাকা পেড অ্যাপ ক্যাপিটাল, তাকে 100 কোটি টাকা রেজ করার অথবা 200 কোটি টাকা রেজ করার ক্ষমতা দেওয়া হোক টার্ম লোন হিসাবে, যেটা সে পুঁজিবাজারে বিনিয়োগ করবে অত্যন্ত দক্ষতার সাথে এবং প্রফেশনালি, তাতে কিছু ফান্ড তার আসবে যেটা বাজারকে স্টেবিলাইজ করবে। এটাই তো আপনি বুঝতে চেয়েছেন। আমরা এই জিনিসটা আলী এই ব্যাপারে আপনি বক্তব্য। এটা হচ্ছে উনি যে প্রপোজালটা দিয়েছেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে কি মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে ব্যাংকে না যেয়ে লোকজন টাকা ডিপোজিট করে তারা ফান্ড ম্যানেজ করে, রাদার মার্চেন্ট ব্যাংকগুলো কিন্তু ব্যাংকে ফান্ড দেয়। আমাদের দেশে হচ্ছে উল্টো, আমরা ব্যাংক থেকে লোন নিয়ে আসি। ওনার বিষয়টা হচ্ছে আমি 15% যেখানে ইন্টারেস্ট পেমেন্ট করতেছি, সেটা যদি আমি 6%, 7% যদি আমি ডিপোজিট পাই, আই ক্যান হ্যান্ডেল দ্য 8-9% স্প্রেড। সেই স্প্রেডটা দিয়ে আমি আস্তে আস্তে আমার অবস্থাটা চেঞ্জ করে নিয়ে আসবো। এখন বিষয়টা হচ্ছে যে উনি 200 কোটি টাকা ডিপোজিট নিলে, ডিপোজিটের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট, তাদের উইথড্রয়াল রিকোয়ারমেন্ট, তাদের ক্যাশ ফ্লো সবসময় ঠিক থাকতে হবে না। যেমন ব্যাঙ্কগুলো একটা মেকানিজম আছে, সে সিএলআর মেনটেন করে, এসএলআর মেনটেন করে। যদি আবার এখানে শুরু হয় যেটা ব্যাংক রান বলে বা ডিপোজিট রান, তাহলে পুঁজিবাজার অবস্থা তারা খারাপ হতে পারে। সেই অংশগুলো কীভাবে, এটা রিস্ক বেস অ্যাপ্রোচে যেতে হবে, যেটা নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন একটু কাজ করতেছে, যে রিস্ক বেস অ্যাপ্রোচ লাগবে ক্যাপিটালে ঢুকেছি। যেমন ধরুন আমার যদি 100 কোটি টাকা থাকে, আমি 200 কোটি টাকা ডিপোজিট নিলাম, সেখান থেকে আমি হয়তো 20 কোটি টাকা লিকুইড ফর্মে বা ট্রেজারি বন্ডে খাটাইলাম, যখনই চাইবে আমি দিতে পারবো। এখন বিষয়টা হচ্ছে নট দ্য ফেড আপ ক্যাপিটাল, আমাকে আসতে হবে নেট ক্যাপিটাল। আসলে আমার এডিশন টেরিশন যায় আমার কি ক্যাপিটাল আছে এবং এটা লিকুইডেশন প্রসেসটা কি, এবং আমি এটা কত দ্রুত অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। হ্যাঁ, আপনি যদি বাজারের দিকে তাকান, যে যারা প্রপার ফান্ড ম্যানেজার তারা যদি এখন টাকা পায়, তারা টাকাটা থেকে একটু ভালো ইল নিয়ে আসতে হবে। আপনি দেখেন ব্যাঙ্কগুলো, ইউসিবিএল, আমি একটা ব্যাংকের নাম বললাম, যে 25% ডিভিডেন্ড দিচ্ছে, দে আর ট্রেডিং ইন 20। আর আমি যদি এই 20 টাকায়, আমি যদি 20 টাকার এফডিআর করি, আমি পাবো 80 পয়সা 1 বছরে। আর যদি 20 টাকার ব্যাংক কিনি, আমি কিন্তু আজকে মানে উইদিন 3 মান্থের মধ্যে 2 টাকা পাবো।
তাহলে আমার এখানে ইল কিন্তু ভালো আছে। অনেক স্ট্রং। লোকজন কেন মনে করে যে রেকর্ড ডেটের পরে যদি আবার দামটা পড়ে যায় তাহলে আমার লস হবে? এখানে লং টার্ম বিনিয়োগ নিয়ে যদি এখন যে রেটে আছে ভালো ইনস্টলমেন্ট এবং যাদের বিজনেস কন্টিনিউটি আছে, আই অলওয়েজ টকিং অ্যাবাউট দ্য বিজনেস কন্টিনিউটি। আপনি এমন একটা ইনস্টলমেন্টে বিনিয়োগ করবেন যার বিজনেস কন্টিনিউটি আছে। বিসিবি জনাব শাকিল চৌধুরী, আপনি তো নন রেসিডেন্ট বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করেন, দোজ হু আর ইন্টারেস্টেড ইন দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড দ্য রিয়েল এস্টেট। তো আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এগুলি তো অলমোস্ট অল দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইভেন ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং রুলস রেগুলেশন। আপনি জানেন আগামী 9 তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস দ্য মোবাইল ফোনের মাধ্যমে আপনি ট্রানজেকশন করতে পারবেন, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ভেরি মাচ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো এই এত কিছু করার পরেও আপনি কি মনে করেন যে আমাদের বিদেশি বিনিয়োগকারীরা, দ্যাট ইজ আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশের কতটুকু উৎসাহিত ফিল করছে আমি আপনার এই বাজারে বিনিয়োগের জন্য? কথাটাই আমি মনে মনে চিন্তা করছিলাম যে আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ক্যাপাসিটি বিল্ডিং, তাদের ব্র্যান্ডিং, তাদের ইন্টারন্যাশনাল মনিটরিং বলেন, সার্ভিলেন্স বলেন, সবকিছু এত ভালো হয়েছে, তারপরে মানুষ কেন আসছে না? জি, আপনার কত ভালো হয়েছে এটা জানতে হবে তো মানুষকে। আপনার এন্ড ইউজার যাকে আপনি তাদেরকে নিয়ে আপনি কাজ করবেন তাদেরকে জানাচ্ছেন, দ্যাট ইজ প্রচার। আপনার প্রচারটা তো ব্যাপক দরকার। প্রচার। আমি বলছি যে এই যে কিছুদিন আগে আপনি দেখেন পাটের ব্যবহারটাকে বাধ্যতামূলক করা হয়েছে, যে পাটকলগুলো এখন দাঁড়ানো কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই যে জিনিসগুলোতে আপনাকে যখন আপনি এত ভালো কাজ করেছেন, আপনি যারা এখানে আপনার এখানে এসে প্লে করবে, খেলার মাঠ করেছেন, খেলবে যারা, তাদেরকে আপনি বলবেন না, জানবেন না? খেলোয়াড় তো জানতে হবে যে ওখানে একটা খেলাধুলা হয়, ওখানে একটা ভালো জিনিস আছে। আপনি যে প্রায় 1 কোটি মানুষ, বাংলাদেশি অরিজিন 1 কোটি মানুষ দেশের বাইরে আছেন, উনিও জানেন, ওনার অনেক কানেকশনস আছে, আমি জানি। তো আপনারা জানেন এইগুলোর মার্কেটিং করেই কিন্তু ক্যাপিটাল মার্কেটে 1000 কোটি টাকা ট্রেডিং হয়েছে। তারপরে হয়তো কিছু লোকজন এটাকে ম্যানিপুলেট করে ফেলেছেন, সেটা আমাদের দুর্ভাগ্য, কন্ট্রোল করতে আমরা পারি নাই। এটা দুর্ভাগ্য। এখন যেটা বলা হচ্ছে, সেদিন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডাইরেক্টর শোভন কুমার বালা বলেছেন যে আমাদের সার্ভিলেন্স এত স্টেট অফ দ্য আর্ট, যে যেখানে আইন আছে, আইনের বাইরে কিছু করতে গেলে আপনি লোকেট হয়ে যাবেন। আপনি এই কথাই কিন্তু আপনি এন্ড ইউজার বা যদি স্মল মানে ইন্ডিভিজুয়াল ট্রেডারকে যদি আপনি জানাতে পারেন, এটা তার কাছে মেসেজটা যেতে হবে যে 2010-এর আগ পর্যন্ত যারা করেছেন তারা মাইনাস ইকুইটিতে গেছেন, আমি আর কত মাইনাসে যাব? ওই লোক হয়তো আর আসবে না, কিন্তু আরও নতুন ইনভেস্টরকে আমি পেতে পারি। নতুন ইনভেস্টরকে পেতে গেলে আমার দুটো কাজ করতে হবে। এক হলো পিছনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা রেস্কিউ প্ল্যান, আপনার ওই যে যেটা বলছেন উনি ব্লেয়ার, একটা কিছু করতে হবে, একটা জায়গা থেকে বের হতে হবে। আপনি ব্যাংকে রাইট অফ করছেন না, আপনি আরো বহু জায়গাতে রাইট অফ করছেন, আপনি বড় বড় হাজার কোটি টাকা রাইট অফ করছেন, আপনি ন্যাশনালাইজ ব্যাংক বড় বড় ইনভেস্টরদেরকে আপনার এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে 25 বছর পর্যন্ত আপনি করেছেন, রিকনস্ট্রাকশন করেছেন। আমি কাদের ভাই, আপনি আপনার ওই কথাটার উপরে আমি জোর দিতে চাই যে আপনার একটা প্রপোজাল এটলিস্ট এনেছেন, এই প্রপোজালটা নিয়ে আলোচনা হোক যে এইটার রিমেডি, সুবিধা অসুবিধা, ফিউচার রিস্কে আমরা আরো যাচ্ছি কিনা। যদি না হয়ে থাকে তাহলে তো এক্সপার্টস আছেন বাংলাদেশে, যে ক্যাপিটাল মার্কেটের উপরে এক্সপার্টস নাই। আমার খালি যদি ইউনিভার্সিটির প্রফেসরকে যদি মনে করি আমি অভিজ্ঞ, ওনারা যে নিশ্চয়ই অভিজ্ঞ। যদি আরেকটা কথা বলেছেন যে 2010 এর অভিজ্ঞতায় যে নেওয়া হয়েছে সেগুলিকে একটু প্রচার করতে হবে, সবার কাছে প্রচার করতে হবে। আমার মনে কাদের ভাই, আপনার কাছে আমি ফিরে আসছি। একজন দর্শক প্রশ্ন করতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রকিব ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রাহুল বলছিলাম রাজশাহী থেকে। জি রাহুল বলুন। এখানে যে আস্থার কথা বলা হচ্ছে, এখানে সবকিছু পজিটিভ, তারপরেও কোনো একটা সমস্যা অবশ্যই আছে। তাছাড়া দেখেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে বাজেট ঘোষণা হলো 4 দিন আগে, 3 দিনে 500 পয়েন্ট করে 1500 পয়েন্ট তরতর করে বেড়ে গেল, নিউজে দেখলাম। এবং ওখানকার অর্থমন্ত্রী অরুণ জেটলি বললেন যে আমি বাজেটকে ঘোষণা করেছি পুঁজি বাজারকে গুরুত্ব দিয়ে। আমরা কি পাপ দোষ করেছি এই ব্যবসাতে এসে যে আমাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করতেছে? এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারেরা একটা বৈঠক করে পজিটিভ কথাবার্তা যদি বলে দেয় প্রেস কাউন্সিলের মাধ্যমে, আমার মনে বাজেটটা দাঁড়ায় যাবে, আস্থা সংকট এমনি চলে আসবে। থ্যাংক ইউ। জি, এই প্রশ্নটার জবাব ঠিক আমি দিয়ে দিচ্ছি। আমি এই যেহেতু একটা সেন্সিটিভ প্রশ্ন আপনি করেছেন প্রিয় দর্শক, আমি আমার কলিগদের পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি যে আপনি বলেছেন যে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছে যে আমি পুঁজিবাজারকে কেন্দ্র করে একটা বাজেট করেছি, যে বাজেটের রিয়াকশন পুঁজিবাজার হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 3 মাস আগে সেবির সাথে সেকের বৈঠকে যে কথাটি বলেছেন যে উনি বড় বড় ইন্ডাস্ট্রি এবং শিল্পায়ন কর্মসংস্থানের জন্য জ্বালানি খাতে আপনার, তারপর কি জানি ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে বিনিয়োগের জন্য উনি বলছেন একটি শক্তিশালী পুঁজিবাজারের জন্য
খুবই প্রয়োজন এবং এই শক্তিশালী পুঁজিবাজার করার জন্য উনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সহিত কাজ করতে বলেছেন। উনি কিন্তু মেসেজ দিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী যে আমরা একটা শক্তিশালী পুঁজিবাজার চাই। অতএব এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এখানে সবাই চাচ্ছে, বাট এটা কিভাবে এটাকে সমন্বয় করে এটাকে ঠিক করা যায় সেটা না। কাদের ভাই, আমি আপনার কাছে অন্য ব্যাপারে একটা আসতে চাই, ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে আসতে চাই যে আমাদের, আপনি জানেন ব্যাংকিং সেক্টর আমাদের একটা বড় এরিয়া জুড়ে আছে, অনেক বড় এরিয়া, আপনি জানেন ক্যাপিটালাইজেশনে। তো ব্যাংক তো আপনার মনে করেন একটি ব্যাংক গত বছর 25% ডিভিডেন্ড দিয়েছে, 12, 12.5, 12.5। তখন ওই ব্যাংকটার দাম ছিল গত বছরের কথা বলছি 9, 10, 11, 10 টাকার নিচেও ছিল, তারপর বোধহয় 11 টাকা আপনি যেটা বলছেন ওটা তো 14 টাকা নাম ছিল 14 যখন টাকা। 25% দেওয়ার পরে, ডিভিডেন্ডের পরে 12 টাকায় চলে এরপর আবার এই বছর আবার 12.5% দিয়েছে, আরেকটি ব্যাংক 30% দিয়েছে, আরেকটি ব্যাংক 40% দিয়েছে, কিন্তু তারপরে এটা কোনো রিফ্লেকশন নাই। কারণটা কি? কারণ আছে, কারণটা হচ্ছে আপনাকে বলি, দেখেন মার্কেটে যারা আছে, একটা কথা আমি এর আগে একটু বেঁকে যেতে চাই, সেটা হচ্ছে যে কথাটা যেটা বলা হচ্ছে এবং সবসময় যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে বাজারের উপরে আস্থার অভাবটা কেন হচ্ছে। আমি একটা কথা শুধু বলবো আপনাকে, আস্থার অভাবটা হচ্ছে এখানে যে বলে না যে গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, আপনি পুঁজিবাজারে আসছেন, বিনিয়োগ খুলছেন, আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, শেয়ার কিনলেন, এরপরে শেয়ারের দামটা যদি পড়ে যায়, আপনার যদি লস হয়ে যায়, হ্যাঁ 20,000 লস হয়ে যায়, আপনি সেকেন্ড টাইম আসবেন? আমরা কিন্তু না, কিন্তু কাদের ভাই, না, আমি কাদের ভাই, আমি শেষ করে নিই কিন্তু। আমার একটা প্রশ্ন আপনার কাছে, বলেন। আমার একটা প্রশ্ন যে সেবির যে প্রেসিডেন্ট আসছিল, আপনি সেদিন ছিলেন ডিনারে, সেবির প্রেসিডেন্ট বলেছে, ভারতের সেবি, তো উনি একটা কথা বলেছে যে বোম্বে স্টক এক্সচেঞ্জের বাংলাদেশের পুঁজিবাজারে রিটেলাররা কোনোদিন লাভ করতে পারে নাই, যারা লং টার্ম বিনিয়োগ করেছে প্রফিটটা তারাই সবসময় গেইন করেছে। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছে, আমি একটা কথা উত্তর মানে দিই আপনাকে, আজকে বিনিয়োগ করবেন, কালকে বিক্রি করবেন, লাভ করবেন, ওইটা না। শুনেন, পৃথিবীর সব মার্কেটে কিন্তু রিটেল ইনভেস্টারও আছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টারও আছে। রিটেল ছাড়া কেবল ইনস্টিটিউশনাল মার্কেট হয়, বাট 70% ইজ দ্য ইনস্টিটিউশন মার্কেট হয়, বুঝছেন? আমাদের এখানে শুনেন, আমাদের এখানে এটা হতে সময় লাগবে। এখন ইনস্টিটিউশনগুলো কোত্থেকে করবে, তাদের তো ক্যাপাসিটি তারা হারিয়ে ফেলেছে। পাস করতে হচ্ছে এখানে। তো আমি যেটা বলতেছিলাম আপনাকে যে আপনার যে মার্কেটে এই যে আমি বললাম যেটা যে যারা পুঁজি হারিয়ে তার হলো, এটা কারণটা কি? যেসব শেয়ারের দাম মনে করেন যে নতুন শেয়ার আসছে 6 মাস 1 বছর হয়েছে, এরপরে যে দাম পড়ে গেছে, হ্যাঁ ইস্যু প্রাইস থেকে শেয়ারের দাম পড়ে গেছে, এই আমরা কথা আমরা আলোচনা করেছি যে বাইব্যাকের প্রশ্নটা, আপনি বলেন আইন হয় নাই, এই আইনের জন্য কিন্তু আমরা 5 বছর যাবত বলতেছি, অনেক চেষ্টা করছি, জি 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 5 বছর বলতেছি, কিন্তু এটা আমার সাজেশন ছিল, আমি আইনটা সিরিয়াস। কিন্তু আমার বইতে আমি সেটা স্পেসিফিক উল্লেখ করেছি, সেটা দরকার আছে। তো এখন এই আইনটা আমাদের করা দরকার আছে, কারণ উই হ্যাভ টু উইথ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, অন্যান্য দেশে যেভাবে আইনগুলো আছে, আমরা অনেক আইন করেছি, এসএসসি অনেক আইন করেছে, অনেক রিফর্মস করেছে, কিন্তু ইম্পর্টেন্ট রিফর্মস যেগুলো আছে এর মধ্যে ইট ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রিফর্মস। আপনি তখন একটা হবে কি, ভালো মানে খারাপ কোম্পানি আসার আগে 10 বার চিন্তা করবে, দাম পড়ে গেলে আমাকে আবার কিনতে হবে, রাইট? এবং তাকে এরকম একটা কন্ডিশন থাকবে ম্যান্ডেটরি, যে দাম পড়লে আপনার ইস্যু প্রাইস থেকে কমে গেলে আপনি কিনতে ফেলতে হবে। আপনি হলে আপনি যদি ব্যাংক গ্যারান্টি থাকতে হবে এটার এগেনস্টে, যাতে করে আপনি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ইনভোক করবে সিটি কমিশন তোমার রাইটটা যে না ইউ হ্যাভ টু বাই ব্যাক দেরি অফ শেয়ারস। তো এইরকম রিফর্মসগুলো যদি আসে, মার্কেট মানে এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তো একটা জিনিস আমি ওনার একটা কথাতে বাইবেগের কথা আসছে, আইনটা নাই। সম্প্রতি আপনারা জানেন একটা জিনিস করেছেন এনবিআর, বোর্ড অফ রেভিনিউ, যে আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে 2010 সাল থেকে আপনি পুরনো ভ্যাট পরিশোধ করতে হবে। এখন 2016তে বা 15তে আপনি রিনিউ করছেন, আপনি 2010 থেকে যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে ওই 10 থেকে হিসেব করে আপনি ভ্যাট দিবেন, এই হিসাব অনুযায়ী আপনি ভ্যাট দিয়ে বিগত 5 বছরের ভ্যাট দিয়ে আপনি ট্রেড লাইসেন্স রিনিউ করবেন। বিধান করেছেন, সবাই করতে হচ্ছে, উপায় নেই, সরকার টাকাটা পাচ্ছে। আমি পয়েন্টটা এই কারণে আনছি, এটা ভালো মন্দর আলোচনার জন্য নয়, আনছি উদাহরণ হিসাবে। সরকার যদি নিজের পয়সা আদায় করবার জন্য পিছন থেকে আজকে আইন করে পিছন থেকে ভ্যাট আদায় করতে পারে, তাহলে বাইবেকের আইন যারা বেআইনিভাবে বা মানুষকে ম্যানিপুলেট করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে প্রভাবিত করে বা যে কোনো কারণেই হোক, হতেই পারেন, এখানে কোনো ফেরেস্তারা বসে থাকে না, এরা মানুষ বসেন, ওনারা যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতির কারণে আমাদেরকে ভুল বুঝিয়ে 10 টাকা শেয়ার 10 টাকা বিক্রি করে বিক্রির
3 দিন পর থেকে মার্কেটে আসার পর এটা 9 টাকা হয়ে গেছে, 8 টাকা হয়েছে, 60 টাকা হয়েছে, তাদেরকে বাইব্যাকের বিধানে আনতে অসুবিধাটা কোথায়? আমার মনে হয়, জানি না আইনের বিষয়টা আপনারা ভালো বলতে পারবেন, যেহেতু গভর্নমেন্ট তার ভ্যাট যদি পিছন থেকে 5 বছরে আদায় করতে পারে আজকে আইন করে, তাহলে কেন বাইব্যাকের জন্য যারা এগুলো করেছেন তাদেরকে যদি করা যায়, সাধারণ বিনিয়োগকারী অনেকের মাইনাস ইকুইটি ইজি হবে। আমরা অনেক যারা ক্যাপিটাল মার্কেটে শেয়ার ছেড়েছেন আমরা তাদেরকে প্রেজ করি, তাদেরকে ওয়েলকাম করি, কিন্তু আপনি আমাকে প্রতারিত করবেন এটা আমি তো আশা করি না। যিনি প্রতারিত করেছেন বা করার বিধান করেছেন, এগুলোতে খুব দৃষ্টিভঙ্গিতে পরিষ্কার ব্যবস্থাপনা ছিল না রেগুলেশনের, উনাদের ত্রুটির কারণে এইগুলো এত তাড়াতাড়ি মাইনাসে চলে গেছে শেয়ারগুলো। এবং আপনারা জানেন লোন পরিশোধ করবে, তার উপরে কিসের আপনি নতুন করে আপনি শেয়ার ছাড়েন বাজারে? এই যে প্রাইমারি আইপিওতে যেগুলো করেছেন অনেকে লোন পরিশোধ করে, আপনারা এখানে আলোচনা করছে আপনি 100 বার, এই বিষয়গুলো খুবই মানে ছেলে মানুষই ছিল। এই ছেলে মানুষের কারণে আজকে বাজারকে আমরা দাঁড় করাতে পারছি না। এখানে ইনজেকশন দেওয়া হচ্ছে, প্রেশার যেন উঠছেই না, এগুলো উঠবে না, কারণ আপনাকে একটা জায়গা থেকে পরিষ্কার করতে হবে। আপনি যদি ব্যাট 5 বছরের পিছনে আদায় করতে পারেন, বাইব্যাকের আইন এখন করে বলেন কত 5 বছর আপনাদের সবাই জন্য বলতেছি, রিলায়েন্সের শেয়ার 2012-এ, ভারতের রিলায়েন্সের কথা বলছি। হ্যাঁ ভারতের রিলায়েন্সের শেয়ার বলতেছি, 2012 অনেক পড়ে গেল। সিবিএ তাদেরকে ডাকলো, বলে তোমাদের শেয়ার পড়ে গেছে, ইউ মাস্ট মেজার্স, তোমার শেয়ার ইমপ্রুভ করে আমাদের মার্কেট থেকে ক্ষতিগ্রস্ত হবে। They made the commitment. Yes. They, okay, we are going to improve our situation. গিয়ে পেপারে তারা রেজলিউশন দিয়ে পেপার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল যে এত টাকা, 800 কত টাকা তারা বললো, এত টাকা হাইয়েস্ট প্রাইস ওটা ওই সময় বললো যে 800 কত টাকা, এত টাকার নিচে যদি শেয়ারের প্রাইস আসে আমরা কিনে নেব, উইল বাই ব্যাক অল দি শেয়ারস। অল্টারনেটলি হাইয়েস্ট প্রাইস এই পিরিয়ড যেটা আছে, সেই হাইয়েস্ট প্রাইসের 10% প্রিমিয়াম দিয়েও আমরা শেয়ার কিনে নেবো যদি কারো শেয়ার থেকে পড়ে যায়। Believe me, on the following day, this prices started picking up. There was no seller. কাদের সাথে আমি অ্যাড করি, ওটা বিজনেস অ্যাটিটিউড থেকে ওরা এসেছে। বিজনেস অ্যাটিটিউড থেকে আসছে, তাদের শেয়ার বাড়বে, তারা তো ব্যবসা করতেছে। আমার এখানে তো অনেক কোম্পানি আসছে, তার 10টা 30টা কনসার্ন আছে। এজ এ অ্যাকাউন্টেন্ট আমি তো ইন্ডিয়ান মোস্ট কথাগুলো জানি, তো সে সেল সব এখানে ড্রাইভ আউট করছে আইপিও আসার জন্য। আইপিও আসার পরে সেল কিন্তু যেগুলো বাজারে আসেনি সেগুলো দিয়ে গেছে। তো এখন আলী, আমার মনে হয় আমাদের সময় অনেক কম, তা আমি যেটা আলীর কাছে জানতে চাচ্ছি, আসলে আমার মনে হয় যে আপনার সাথে আমাদের সাথে আমরা একমত পোষণ করি যে আসলে যেটা বলেছেন যে নেগেটিভ ইকুইটি যেটা আছে বড় বড় বিনিয়োগকারী, এটা থেকে আমাদের বের হতে আমরা একটা স্কিম দিয়েছি, আমি স্কিমটা একটু ডিসক্লোজ করব যদি আপনি বলেন। না, এখন আমরা হয়তো আমরা সময় পাচ্ছি না, তবে এটাই বড় কথা যে আমাদেরকে এই নেগেটিভ ইকুইটি থেকে বেরিয়ে হতে হবে, এটাকে অ্যাড্রেস করতে হবে, এবং আমরা মনে করি যে ইনস্টিটিউশন তার সঠিক রোল প্লে করতে হবে এবং বড় বড় বিনিয়োগকারীদেরকে আবার বাজারে ফিরিয়ে আনতে হবে। তাহলে বাজারে একটা আস্থার সৃষ্টি হবে, এবং আস্থার সৃষ্টি হলে ইনশাল্লাহ বাজার তার স্বাভাবিক গতি ফিরে পাবে। আপনি কেবল বড় ছোট বিনিয়োগকারী আসার পরিবেশটা সৃষ্টি করতে আপনি 50 সেকেন্ডে, হ্যাঁ আপনি আশাবাদী? আমি আশাবাদী, এবং আমি এটা বিশ্বাসও করি যে মার্কেটটা যদি ফান্ডামেন্টাল আমরা যদি ঠিক করে নিতে পারি, এবং আমরা এটাও বিশ্বাস করি তাহলে বিনিয়োগকারী আসার কোনো সমস্যা না। বিনিয়োগকারী আসছে, কয়েকবারই আসছে, কিন্তু ওইসব এনোমেলির জন্য কিন্তু পুরনো 50 সেকেন্ড পুরনো মাইনাস ইকুইটি হয়ে গেছে, সে তো দাঁড়াতেই পারছে না। আস্থার কথাটা আপনি বারবার আনছেন, আস্থার সমস্যা বোধহয় এখন আর নাই। এখন সমস্যা হচ্ছে যারা ছিল বাজারে তাদের কোনো ইকুইটি নাই, এখন নতুন যারা আছে তাদেরকে আনার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে, সেটা হলো একটা বটম লাইন। আলী, আমি ওনার সাথে অ্যাড করি যে গভর্নমেন্ট গভর্নমেন্টকে আমরা একটা প্রপোজাল দিয়েছি যে এখানে কিছু ফান্ডিং করতে হবে। যারা ইনস্টিটিউশন আছে ওদেরকে বন্ড অথবা অন্য মাধ্যমে ওরা ইন্টারেস্ট হয়তো দিবে, আর বাকিটা হচ্ছে নতুন বিনিয়োগকারীকে নিয়ে আসতে হবে। দিস ইজ দ্য প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের অতিথিদের আলোচনা শুনলেন এবং আমরা ঠিকই ওনারা উপলব্ধি করতে পেরেছেন, আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি আসলে আমাদের রেগুলেটরি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন লেটেস্ট যতগুলি মেজার নিয়েছে সবগুলি প্রো মার্কেট, এবং এখানে এটাকে স্টেবিলাইজ করার জন্য, ভালো করার জন্য কাজ করে যাচ্ছে সবাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি সবাই কাজ করতে পারি এবং আমরা যদি সমস্যার গভীরে ঢুকতে পারি এবং সেটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, সেটাকে যদি আমরা সলভ করতে পারি, ইনশাল্লাহ বাজার ঘুরে দাঁড়াবে এবং বাজার তার আস্থা ফিরে পাবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।